মাগুরায়, তাহলে আমাদের কোনো গ্রুপিং নেই। বিশেষ করে মাগুরায় এক আসনের কথা বলতে পারি, এখানে কোনো গ্রুপিং নেই, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। এই জন্য কোনো গ্রুপিং শব্দটা আমরা এটা অস্বীকার করি। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশেই যে সমস্ত জেলাগুলোতে কোনো কমিটি ছিল না কিংবা অনেক দিনের পুরনো কমিটি ছিল, উনি সব কমিটি ভেঙে দিয়ে নতুন করে আহ্বায়ক কমিটি দিয়েছেন। তার ধারাবাহিকতা মাগুরা জেলাও তাই। এবং আমরা ইতিমধ্যেই বেশ কয়েক মাস হতে চলল আমরা দায়িত্বপ্রাপ্ত হয়েছি এবং আমাদের যে সাংগঠনিক কর্মকাণ্ড চলছে, মাগুরার অনেকগুলো ইউনিয়ন এবং অনেকগুলো ইউনিয়নের ওয়ার্ডে ইতিমধ্যেই আমাদের নেতৃত্ব নির্বাচিত হয়েছে একেবারে প্রান্তিক লেভেলে জনগণের ভোটে। সঙ্গত কারণেই এই প্রক্রিয়া যখন শেষ হবে, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, তারপরে আমরা জেলা সম্মেলন করে ফেলতে পারবো ইনশাল্লাহ। যে মাগুরার কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি দীর্ঘদিন যাবৎ। একটি টেক্সটাইল মিল ছিল, আপনারা জানেন, সেটাও এখন পরিত্যক্ত। আমাদের কোনো বিসিক শিল্পনগরী গড়ে ওঠেনি। কেউ কেউ ব্যক্তি মালিকানায় ছোট ছোট মুরগির খামার কিংবা গরুর খামার এগুলো করছে, এটাও শিল্পের মধ্যেই, কিন্তু সেটা অত্যন্ত অপ্রতুল, যে কারণে এখানে বেকারত্বের সংখ্যা অনেক বেশি। আমি ইতিমধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত পরিকল্পনা করেছি যে মাগুরাতে একটি বেসিক শিল্পনগরী গড়ে তুলতে হবে। শিল্প কলকারখানা যদি মাগুরাতে না হয় তাহলে বেকারত্বের সমস্যার সমাধান হবে না। সেই জন্য এই ব্যাপারে আমার পরিকল্পনা আছে। ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, আমি যদি মাগুরার এমপি নির্বাচিত হই, আমার এগুলো অগ্রাধিকার আছে। দল নিয়ে একইভাবে, সংগঠন নিয়ে একইভাবে মাগুরা জেলার এমন কিছু বিষয়, স্পর্শকাতর বিষয় আমার কাছে আছে, যে বিষয়গুলো আমি অবশ্যই, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, দল যদি আমাকে নেতৃত্বে আনে, নিশ্চয়ই ইনশাল্লাহ জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমি কথা দিচ্ছি আপনারা গুণগত পরিবর্তন দেখতে পাবেন। মাগুরা কি দলীয়, কি সামাজিক, কি আমাদের জনগণের জীবন মানের মধ্যে। মাগুরাতে আমি অনেকগুলা, বিশেষ করে 20-22টা ইউনিয়ন কৃষক দলের প্রোগ্রামে আমি জয়েন করেছি এবং সেখানে সাধারণ মানুষের জন্য আমাদের ভাবনা কি সেসব নিয়ে আলোচনা করেছি। তবে মাগুরাতে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মাদক, এটা একটা মারাত্মকভাবে মহামারীর মতো ছড়িয়ে ছিটিয়েছে মাগুরার আনাচে কানাচে। আমার প্রথম টার্গেট হলো মাদক মুক্ত মাগুরা চাই। আমার বিশ্বাস আপনার সাংবাদিক ভাইরা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং মাগুরার সাধারণ মানুষ এ ব্যাপারে আমার সাথে ঐক্যমত্য থাকবে এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে মাদক মুক্ত মাগুরা গড়ে তুলব, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারাই বলেন, আমি যদি কোনো প্রতিনিধি একটা নির্দিষ্ট করে দেই, তাহলে জনগণের ভোটের দরকারটা কি? সুতরাং পিআর পদ্ধতি হতে পারে না, জনগণের ভোটেই নির্বাচিত হতে হবে। হ্যাঁ, পিআর পদ্ধতি হতে পারে উচ্চ কক্ষে। আমরা যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদের চিন্তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, উনি দেখেন কত আগে বলেছেন, এটা এখন সবাই বলছে। এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি বাংলাদেশে হয়, সেক্ষেত্রে আপনি আপার হাউজে পিআর পদ্ধতি রাখতে পারেন। যদি এটা একদম, কিন্তু আমার ব্যক্তিগত, দলের কোনো বক্তব্য আমি দিচ্ছি না, আমার ব্যক্তিগত চিন্তা, আপার হাউজে পিআর পদ্ধতি থাকতে পারে। বাংলাদেশের অনেক গণ্যমান্য ব্যক্তি যারা হয়তো ভোটে নির্বাচিত হবেন না, সেক্ষেত্রে তাদেরকে যদি এখানে আনা যায়, তারা অনেক বড় ভূমিকা রাখতে পারবেন। কিন্তু নিম্নকক্ষে কোনো সুযোগ নেই পিআর পদ্ধতি। এখানে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। আমি 18 সালে তো আমাকে দল মনোনয়ন দিয়েছিলেন এবং নিশ্চয়ই আমার থেকে যোগ্য প্রার্থী থাকলে তখন আমি প্রায় 4 বছর দেশের বাইরে ছিলাম। আপনারা তাও জানেন, একটি ষড়যন্ত্রমূলক, একটি ভয়াবহ 5 মার্ডার মামলা, যেখানে আমি তখন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের জেনারেল ম্যানেজার। আমি সারাদিনই কনফারেন্সে, আমার ফোনও বন্ধ ছিল, তারপরেও আপনারা দেখেছেন ওই মামলায় আমি গুরুত্বপূর্ণ আসামি। আমার ভাই মাসুদ হাসান কিজিল খান
পৌর সাবেক আহ্বায়ক, সেও কিন্তু আসামি। আপনি দেখেন, এরপরেও দল আমাকে কিন্তু মনোনয়ন দিয়েছিলেন, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কারণ ওনার কাছে যে তদন্ত রিপোর্ট ছিল, যে সার্ভে ছিল, সেখান থেকে উনি দেখেছেন যে আমার বিকল্প কেউ নেই, সেই জন্য উনি আমাকে দিয়েছিলেন। এবং তারপর থেকে আপনারা জানেন 2018 সালের পর থেকে আমি তো ওই সময় জেলে ছিলাম, আপনারা তাও জানেন, 3.5 মাস জেল খেটেছি। তারপরে আমি লাস্ট 14ই জুলাই আমার আর একটা মামলা, যেটা মানে একেবারেই ওয়াজ নকিং এট দি ডোর, যে আমাকে জেলে পূর্বে আর কি আল্লাহর ইচ্ছায় বা আমাদের অ্যাডভোকেটরা সবাই ব্যাপকভাবে ভূমিকা রাখার ফলে আমাকে জাস্টিস জামিন দিয়েছিলেন। তো ওই 14ই জুলাই, এই গত জুলাই আন্দোলনের ঠিক আগ মুহূর্তে, তো ফলে এখন সব মামলাতে আমি জামিনে আছি, কিন্তু অনেক মামলা এখনো খারিজ হয়নি। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি 2018 সালের পর থেকে আজ পর্যন্ত রাজপথের সকল আন্দোলন সংগ্রামে আমি যেমন ছিলাম, মাগুরার সকল জনগণকে নিয়ে, আপনি দেখেছেন আমরা কখনো আলাদা আলাদা প্রোগ্রাম করিনি। ওই আপনার আগের সেই প্রশ্নের উত্তর আবারও পাবেন, অর্থাৎ আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। রাজনৈতিক নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু কোনো গ্রুপিং নেই। আমরা একসাথে সকল প্রোগ্রাম করি এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি দল আমার উপর আস্থা রাখবে এবং এইবার ইনশাল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করব। কারণ গত 18 সালেও আমি করতাম, এটা আমার বিশ্বাস ছিল মহান রব্বুল আলামিন এবং জনগণের উপরে। কিন্তু সেটা যেহেতু হয়নি, ইনশাল্লাহ এইবার যেহেতু কোনো স্বৈরাচার ভোট করছে না, ভোট করছে একটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং সত্যিকার অর্থে মানুষ যা আশা করে অংশগ্রহণমূলক এবং ফ্রি ফেয়ার পার্টিসিপেটিভ ইলেকশন, যেটা বলা হয় এক কথায়, ওই নির্বাচনে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। আমার বিশ্বাস আপনারা বুঝেন, কারণ আপনারা একদম জনগণের পালস বোঝেন সাংবাদিকরা। সুতরাং আপনারা জানেন যে আমার জনপ্রিয়তা কতটুকু এবং দল আমার উপর আস্থা রাখলে এখানে মাগুরার সত্যিকার অর্থেই একটি গুণগত পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। এইটা হলো কি, মানে এটা এক একজনের এক এক ধরনের স্ট্যান্ডবাজি, তবে আমি তাদের কাউকে ছোট করব না। আমি বলতে চাই, আপনারা এতদিন বলতেন স্বৈরাচার, এখন তো স্বৈরাচারের আন্ডারে ভোট না, ভোট করে জনগণের রায় নেন। জনগণ আমাদের রায় না দিলে, আপনাদের দিলে আমাদের অসুবিধা কি? আমরা তো সারা জীবন গণতন্ত্রের বিশ্বাসী। আমাদের মহান প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থায়। উনি কি জানতেন না যে অনেক দলই তার বিরোধিতা করবে? করেছেও তো। একটি দলের নেত্রী দেশে আসার 22 দিনের মাথায় উনি খুন হয়েছেন এবং ওই নেত্রী বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছিল। তার মানে কি? ষড়যন্ত্রের অংশ তারা। সেই মহান প্রেসিডেন্টের রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন 1982 সালের 24শে মার্চ এরশাদ ক্ষমতা নেওয়ার পরে 1983 সালের 17ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাস শুরু হয়। তারপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলই প্রথম মিছিল করে এই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে এবং সেই মিছিলে আমি অংশগ্রহণ করি এবং এরশাদের যে 9 বছরে আমি আন্দোলন সংগ্রামের সামনের কাতারে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে যুগ্ম সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক, তারপরে সাধারণ সম্পাদক শহীদুল্লাহ হলের এবং আমি জালাল বাবলু কমিটির সেন্ট্রাল কমিটির মেম্বার। সঙ্গত কারণেই 90-এর আন্দোলনের সকল নেতাকর্মীরা যারা তখন নেতৃত্ব দিয়েছেন, তারা কেউ আমার বড় ভাই, কেউ বন্ধু, কেউ ছোট ভাই। আমরা এরশাদের পতনের পরে আমি চাকরি জীবনে যাই, যে কারণে বলতে পারেন মাঝখানে কিছু সময় আমি সরাসরি রাজনীতিতে ছিলাম না, কিন্তু রাজনীতির অঙ্গন কখনোই আমাকে দূরে ঠেলে দেয়নি। সেটা হচ্ছে ওই 5 মার্ডারের মামলাটাই। আপনারা জানেন মঘির ঢালের এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, আমাকে হত্যা করার জন্য ওই রাতে যেদিন ঘটনাটা ঘটে তার ওই দিন রাতেই, অথচ তখন মামলা হয়নি, ওই দিন রাতেই আমার মাগুরার বাড়ি এবং ঢাকার বাসা, দুই বাসাতেই ব্যাপকভাবে ভাঙচুর এবং আমাকে ধরার পরিকল্পনা করা হয় এবং আমি গোয়েন্দা সূত্রে জানতে পারি যে তারা আমাকে হত্যার পরিকল্পনা করেছে এবং তারা আমাকে বলেছে যে কোনো মূল্যের বিনিময়ে আপনি সূর্য দেখবেন না, সূর্যের আলো দেখবেন না এবং পারলে দেশ ত্যাগ করেন। আমারও তো কিছু শুভাকাঙ্ক্ষী ছিল গোয়েন্দা সংস্থায়, তারা আমাকে এই মেসেজটা পৌঁছে দেয়, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমি দেশ ত্যাগ করতে পারি। কি ভয়ঙ্কর শেখ হাসিনার শাসনামল এবং মাগুরার যারা তখন নেতৃত্ব দিয়েছে তারা কত ভয়ঙ্কর, কিভাবে তাদের দলের লোককে নৃশংসভাবে খুন করেছে, কিভাবে তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত, আপনারা জানেন। সুতরাং আমি মনে করি
একেবারে 16 তারিখ মার্চ মাসের 2015, যেখানে সারা বাংলাদেশে ম্যাডাম ঘোষণা করলেন কার্যত আমাদের কোনো কর্মসূচি নেই, একটি ককটেলও ফুটলো না। আর 21 তারিখে মাগুরায় মগির ডালে বোমা হামলা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন এগুলো সম্পূর্ণ আওয়ামী চক্রান্ত, আওয়ামী ষড়যন্ত্র। আমাদের কোনো ছেলেবেলে এর সাথে জড়িত না। আমরা তো অলমোস্ট ফাঁসির আসামি ছিলাম, ঝুলছি প্রায় এমন। ওরা রায় দেওয়ার জন্য অত্যন্ত তড়িঘড়ি করছিল। রব্বুল আলমিনের ইচ্ছাই ওরা পারেনি। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। এই ঘটনা আমার জীবন চেঞ্জ করে দিয়েছে। এই জন্য বলবো, আপনি জানেন আমি যখন ইনসেপ্টা ফার্মেছিলাম, শুধু ইনসেপ্টাতে না, বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল আমার বন্ধু বান্ধবরা সব সিইও, এমডি, বড় বড় পদে, তাদেরকে দিয়ে আমি অনেক লোকজনের 4000 4500 ছেলেপেলের আমি চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তাহলে আমি যদি ওইখানে থাকতে পারতাম, তাহলে মাগুরার আরো কত হাজার ছেলের চাকরির সুযোগ সৃষ্টি হতো। তার মানে দেখেন, তারা বঞ্চিত করেছে মাগুরা জেলাবাসীকে, এবং তারা আমার জীবন মান সম্পূর্ণ, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে সিঙ্গাপুরের মতো জায়গায় গিয়ে। আদারওয়াইজ আমাকে অন্য দেশে গিয়ে অ্যাসাইলাম সিক করতে হতো, যেটা আমি কখনোই চাইনি। লম্বা লম্বা লেকচার তো অনেকে দেয়, ওই হাওয়া ভবন, ওই অমক তমক, সেই সমস্ত প্রবক্তারা আজকে কোথায়? তারা যে সমস্ত মিথ্যা বানোয়াট গল্প বানিয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে, আমি জানি ওনার একটি অ্যাকাউন্টও ছিল না। আমার সাথে ওনার দীর্ঘ অনেক আলাপচারিতায় আমি অনেক কিছু জেনেছি। সেই মানুষটাকে আপনি জানেন, একমাত্র জজ, মানে ঢাকার যে জজ, যিনি শুধু ওনাকে একটা মামলা খালাস দিয়েছিলেন, তারপর তার জীবনের হুমকি, সে দেশ ত্যাগ করে মালয়েশিয়া গেছে, তার স্ত্রী মারা গেছে, উনি আসতে পারেননি। এই ভয়াবহতায় আমাকেও দেশ ত্যাগ করতে হয়েছে, কোনো উপায় ছিল না। তো আল্লাহর ইচ্ছায় আমি 18ই নভেম্বর 2018 সাল ওনার নির্দেশে বাংলাদেশে আসি, এবং আমাদের মহাসচিব স্যারের সাথে উনি যোগাযোগ করতে বলেন, আমি তার সাথে যোগাযোগ করি এবং আমি সারেন্ডার করি। তো আপনারা জানেন তারপরের ঘটনা, আমাকে জামিনের কোনো কাগজই দেওয়া হয়নি। এই যে একটা দুর্বিষহ অবস্থা, মাগুরার সামাজিক অবস্থা এবং আমাদের পারিবারিক ব্যক্তিগতভাবে সকলের জীবন মানের একটা ব্যাপক পরিবর্তন করে দিয়েছে। সেই জন্য আমি আশা করব এমন জীবন যেন আর কারো না হয়, এবং আমাদের দ্বারাও যেন কখনো কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।